তৃতীয়ত একটা জিনিস বুঝতে হবে, আমার কোথাও গিয়ে এটার মধ্যে একটা পজিটিভ সেন্সও এসছে, এটা বুঝতে হবে, বা কোথাও গিয়ে চায়না বুঝতে পেরেছে যে পাকিস্তান রাজনৈতিকভাবে এতটা ক্ষুণ্ণ একটা জায়গায় পৌঁছে গেছে যে নয় অর্থের বিনিময়ে তারা নিজেদেরকে বিকিয়ে দিতে প্রস্তুত, নয় যে কোনো মূল্যে তাদের নিজস্ব যে কনফ্লিক্টটা চলছে তাতে কিন্তু পাকিস্তান বিভক্ত হয়ে যাবে। যদি পাকিস্তান বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে বিআরআই রুটটা খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানের মধ্যে দিয়ে পাস করার বিপুল মানে প্রবণতা আছে। সেক্ষেত্রে পাঞ্জাব প্রভিন্স বা সিন্ধ প্রভিন্স এদের মধ্যে যদি পাঞ্জাব প্রভিন্স নাও চায় তাতে কিচ্ছু এসে গেল না, কারণ খাইবার পাখতুনখোয়া এবং বিশেষ করে বালুচিস্তানের নিজস্ব রসদ এত বেশি আছে তাতে তারা বিআরআই কন্ট্রিবিউশনে খুব এফেক্টিভ একটা রোল প্লে করতে পারে। এবং যেহেতু সেই বিআরআই রুটের মধ্যে আফগানিস্তান, যেটা আমি আগেই বললাম, হ্যাজ এ ইম্পর্টেন্ট রোল টু প্লে, তাই ব্রডার বিআরআই যে মাইন্ডসেট বা কনসেপ্ট আমরা জেনারেট করব সেখানে কিন্তু পাকিস্তান অ্যাজ এ প্রভিন্স না থাকলেও আগামী দিনে বালুচিস্তান বা খাইবার পাখতুনখোয়া বা সিন্ধ এরা থাকতে অবাক হবার কিছু নেই। হয়তো পাকিস্তান ফুললি না থাকলেও টুকরো হয়ে থাকতে পারে। অপরন্তু আরেকটা কথা বোঝা খুব প্রয়োজনীয়, বাংলাদেশের যেভাবে মুভমেন্ট ঘটছে তাতে পাকিস্তান যেভাবে ইন্টারেস্ট নিচ্ছে, এটা পরিষ্কার যে পাকিস্তান চুক্তি সই করছে এবং পাকিস্তান বলছে বাংলাদেশে বিজনেস অপরচুনিটি এবং বিভিন্ন রকম ট্রেড অপরচুনিটি ক্রিয়েট করব। একটা অদ্ভুত ঘটনা যেখানে দুই ভিখিরি একজন আরেকজনকে টাকা ধার দেওয়ার গল্প শোনাচ্ছে। এবার এখানে বুঝতে হবে যে পাকিস্তানের কাছে যে টাকাটা আসছে বা পাকিস্তান যে টাকাটার গল্প শোনাচ্ছে সেটা কিন্তু সিআইএ প্রমিসড বা ইউএসএ প্রমিসড হলেও হতে পারে, যদিও আমাদের কাছে কোনো প্রমাণ নেই। সেই রকম যদি হয়ে থাকে, চায়নার কাছে কিন্তু এটা মোটেই কমফোর্টেবল খুব একটা ডিসকাশন বা ফোরাম নয়। তাই জন্য চায়না পরিষ্কার তাদের স্ট্যান্ডটা বোঝাবার জন্য বারংবার পাকিস্তানের সাথে কথা বলবে, নেগোশিয়েট করবে এবং ডিসকাস করবে। এটা খুবই একটা স্বাভাবিক অ্যাটিটিউড অফ ডিপ্লোমেসি। ভারতবর্ষ এই ব্যালেন্সটা সম্বন্ধে আগেই অবগত ছিল এবং ভারতবর্ষ খুব ভালো মতো জানে এই ধরনের যে ডিপ্লোমেসিটা তারা করার চেষ্টা করছে সেটা অ্যাজ এ হোল ক্লিন আপ করতে খুব সহযোগিতা করবে। আমরা যদি সবাই নিজের বাড়িটার সামনেটা পরিষ্কার রাখি, অ্যাজ এ হোল পাড়াটা পরিষ্কার হবে। তো সেই রকম ভাবেই যদি পাকিস্তানের সাথে রিলেশনশিপটা সবাই ক্লিয়ার কাট এক্সচেঞ্জ পূর্ণ থাকে, তাতে পাকিস্তান চাপে থাকবে এবং পাকিস্তান বদমাইশি ঘটাবার যে চেষ্টাগুলো করছে সেগুলো কোথাও না কোথাও গিয়ে সাময়িক হলেও ধাক্কা খাবে। তৃতীয়ত তাদের যারা এখনকার স্পন্সর সেই আমেরিকা কোথাও গিয়ে ভাবতে বাধ্য হবে যে বিআরআই যেটা কিনা আগামী পৃথিবীর ইকোনমিক রুট হতে চলেছে সেইখানে পেনিট্রেট করাটা তাদের কাছে আরো কঠিন হয়ে উঠছে। আমরা এই বিআরআই নিয়ে আপনার সঙ্গে এর আগেও ডিসকাস করেছি এবং পরবর্তীতেও আরো ডিসকাস করব, তবে আপনাকে একটু সঙ্গে রাখবো তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমেরিকা ভারতকে প্যাঁচে ফেলার জন্য অতিরিক্ত 50% শুল্ক চাপিয়েছে, কিন্তু তাতে কি আমেরিকা আদৌ খুব একটা ফায়দা করতে পারছে? তার কারণ রাশিয়া বলছে যে ব্যবসা করার জন্য আমরা আছি, সেখানে তেলের ছাড়ের ঘোষণা করা হচ্ছে। চীনের মতন একটা জায়গা, চীন বলছে যে ব্যবসা করুক ভারত, কোনো অসুবিধা নেই। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই যে একটা মস্তিষ্ক প্রসূত ভারতের বিরুদ্ধে একটা প্ল্যানিং, সেটা তো তাহলে পুরোপুরি রসাতলে যাচ্ছে। নজর রাখবো এবার সেই দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আমরা একটু শুরুর দিকে ব্যবসা নিয়ে যখন কথা বলছিলাম তখন ডোনাল্ড ট্রাম্পের কথা একটু বলতেই হচ্ছে, কারণ দাদামশাই তিনি ভারতকে প্যাঁচে ফেলার জন্য প্রচুর কৌশল করেছেন। ভারতকে বন্ধু বন্ধু বলার পরে খুব সুন্দর করে টুকটুক করে তিনি নাকি যুদ্ধ থামাতে গিয়ে ভারতের ওপরে এই 50% শুল্ক চাপিয়ে দিলেন। ক্যারোলিন লেভিট সেই কথাও বলেছেন যে ট্রাম্প উদ্যোগ নিয়েছেন যুদ্ধ থামাতে, তাই ভারতের ওপরে শুল্ক চাপানো হলো। তো যাই হোক, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানি, কিন্তু এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তো খুব একটা ফায়দা করতে পারছেন না। রাশিয়া বলছে ভারতকে ব্যবসা করার কথা, চীন বলছে ভারতকে ব্যবসা করার কথা। আমরা জানি যে চীন খুব একটা ভালো বন্ধু এককালে ছিল না, কিন্তু রাশিয়া তো থ্রু আউট ভারতের খুব ভালো বন্ধু। তো এখন যখন ইকুয়েশন চেঞ্জ হচ্ছে, তাহলে তো ট্রাম্প খুব একটা ফায়দা করতে পারলেন না। দেখো, সাম্প্রতিককালে এরকম আমরা বহু ঘটনা জানি, যেই জিনিসটা নিয়ে খুব নেগেটিভ আলোচনা হয় সেই জিনিসটা টিআরপি বেড়ে যায়।
যদি কেউ বলে যে এই বইটা পড়ো না, এই ছবিটা দেখো না, এই 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 জায়গায় ঘুরতে যেও না, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু এতটাই টিআরপি বেড়ে যায় যে তাতেই মানুষের ভিড়টা বাড়ে বেশি। সেই রকমই একটা উদাহরণ হচ্ছে এই 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 ঘটনাগুলো যেগুলো ঘটছে। একটা জিনিস বোঝো, আগামী পৃথিবীটায় বিআরআই ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ভারতও জানে। এবং সেই বিআরআইটা শুধুমাত্র তো এরকম নয় যে ভারত, রাশিয়া এবং চায়নাকে সেটা সহযোগিতা করবে। বিআরআই এমন একটা প্রজেক্ট যেটার মাধ্যমে গোটা বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে যেতে পারে, অনেক দেশের ইকোনমি ডিপেন্ড হয়ে যেতে পারে। শুধু তাই নয়, মানে গোটা বিশ্বের ইকোনমিক পরিমণ্ডলটার শিফট ঘটবে যদি বলি, সেটা অবাক হওয়ার কিছু নেই। সুতরাং এত বড় একটা কর্মকাণ্ড হচ্ছে, মানে ধরো একটা বাণিজ্যিক অলিম্পিক হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে, সেখানে যে উসেন বোল্ট এতদিন ধরে দৌড়াতো, সে এখন বলছে আমি কি চান্স পাবো না, আমি কি কোনোভাবে এখানে মাথা গুঁজতে পারবো না। কারণ তাকে বাদ দিয়েই কিন্তু এই গোটা অলিম্পিকটা হবে। এই প্ল্যানিংটা হচ্ছে বেসিক প্ল্যানিং। আমি আগেও বলেছি, বিআরআই থেকে ইন্ডিয়াকে বাদ দেওয়া যায়, এটা যদি কেউ ভেবে থাকে, সেটা প্রাথমিক একটা ভাবনা চিন্তার মধ্যে হলেও হতে পারত। কিন্তু আমেরিকাকে বাদ বিআরআই থেকে থাকবে এবং আমেরিকাকে নিয়ে এগোবে না, এটা কিন্তু বিআরআই এর বলতে পারো প্রিন্সিপাল ভাবনা চিন্তা। এবং তাই কারণেই রাশিয়া এত বেশি উদ্যোগী। এবং যদি বিআরআই অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং বিআরআই এর সাথে বিআরআই যদি কান্ট্রি গুলো জড়ো হয়, এবার দেখো, আমি একটা জায়গায় কাজ করছি বা ব্যবসা করছি, সেখান থেকে আমার রোজগার আসছে, আমার মাথার উপরে কোনো প্রেশার নেই, আমার বাণিজ্য বাড়ছে, আমার দেশে রিক্রুটমেন্ট বাড়ছে, আমার দেশে ইন্ডাস্ট্রিয়াল ফোরামস বাড়ছে, আমি কেন ভাই টাসেলে যাব? দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি দেখি পর্যাপ্ত পরিমাণে আমার ভোট ব্যাংককে স্যাটিসফাই করতে পারবে, তাহলে সেই গভর্নমেন্টটা আননেসেসারি আন্তর্জাতিক স্টেপ নিয়ে নিজের ভোট ব্যাংককে এবং নিজের গোটা রাজনৈতিক যে পরিবেশটা আছে সেটাকে দূষিত করতে চাইবে কেন? সুতরাং এই যে সেন্স অফ সাবঅর্ডিনেশন ছিল, সেটা কিন্তু ব্রিক্সে সরিয়ে ফেলা হয়েছে। এবং বিমস্টেকেও বারংবার কোঅপারেশনের প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, ব্রিক্সেও বলা হচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা আজকের ডেটে বুঝেই যাচ্ছি যে বিআরআই কি আগামী পৃথিবীকে সামনে রেখে এগোতে হবে। যদিও আমি একবারও বলছি না সেক্ষেত্রে কোনো দেশই কোনো দেশকে অন্ধের মতো বিশ্বাস করুক, কিন্তু ট্রেডিশনাল ফরম্যাট অফ বিজনেস যেটাকে বলে, আদান প্রদানের মাধ্যমে বা আমি পয়সা দিলাম, তুমি আমাকে একটা দ্রব্য দিলে, এই ধরনের যে প্র্যাকটিস গুলো আছে, এইগুলোকে এন্ডোর্স করে বা প্রশ্রয় দিয়ে যদি এই এতগুলো দেশ এর সাথে জড়িত হয়ে যায় এবং তারা কোথাও গিয়ে আজকের ডেটে লোকাল কারেন্সির কথা বলছে, তুমি আমি বলতে পারবো না কোনো